পুরুষের কাজ সৎ পথে রোজগার করে পরিবারের গ্রাসাচ্ছাদন সুনিশ্চিত করা এবং ওইসব ব্রত কিংবা ষষ্ঠী পালনে বাড়ির মেয়েদের সহায়তা করা, তাতেই পুরুষের পুণ্য। সেদিন রামকৃষ্ণ পরমহংসের কথা শুনে আমার মনের অন্ধকার দূর হলো, কিন্তু মাথায় ঢুকলো ভিন্ন ভাবনা। কেমন সে ভাবনা শুনি। মৃদু হেসে সৌরিন বলল, আর একটু ধৈর্য ধরো বন্ধু, আজ তোমাকে সব বলবো। সেদিন দক্ষিণেশ্বরে গিয়ে আমি এক অন্য পরমহংসকে আবিষ্কার করলাম। প্রথম দিন যাকে নিতান্ত মেঠো মানুষ মনে হয়েছিল, অবাক হয়ে দেখলাম তিনি আসলে সব জ্ঞানের সারাৎসার আত্মস্থ করে বসে আছেন। আমি প্রথম দিন তাকে চিনতে ভুল করেছি। সেদিন তার কথা শুনে বুঝলাম, আমরা অহেতুক ভাবনার বোঝা চাপিয়ে মনকে ভারী করে তুলি, সংসারে জটিলতা বাড়াই। সেদিন তার কাছে গিয়ে অনুভব করলাম, কথার কি অসীম শক্তি। ঠিক সময়ে ঠিক শব্দটি আমাদের মনের সব অন্ধকার দূর করে দিতে পারে। আমি তো বলবো, সংসারী হোক বা সর্বত্যাগী সন্ন্যাসী, সকলের উচিত রামকৃষ্ণের পথ এবং মত অনুসরণ করা। সংসারে থেকে স্বর্গলাভ হয় না, এই ধারণা ভুল। সংসার এবং আধ্যাত্ম জীবনে ভারসাম্য রেখে এগোনোর যে পথ তিনি আমাদের দেখিয়েছেন, সংসারীদের জন্য সেটিই হওয়া উচিত আদর্শ সাধনা। নিজের উরুতে চাপড় মেরে হরনাথ সোদ সাহেব বলে উঠল, বাহ, চমৎকার। তো তার সেই উপদেশ বা পথ যাই বলো না কেন, এবার সেটি মেনে চললেই হয়। স্বয়ং রামকৃষ্ণ পরমহংস যখন বলেছেন গৃহস্থ এবং আধ্যাত্ম জীবনের মধ্যে বিরোধ নেই, তখন তুমিই বা স্রোতের উল্টো দিকে সাঁতরাচ্ছ কেন? জ্যাঠামশাই এবং জেঠিমা দীর্ঘদিনের স্বপ্ন সত্যি করে টোপরটি এবার মাথায় চাপিয়ে ফেলো। কাল্পনিক ষোড়শী প্রত্যক্ষ হয়ে বিরাজমান হোক তোমার হৃদয়ে। দেব শিশুসম কচিকাচাদের কলরবে অষ্টপ্রহর মুখরিত থাকুক তোমাদের এই অট্টালিকাসম বাসভবন। সেদিনও জেঠিমা আক্ষেপ করছিলেন, সেবন্তীর বিয়ে হয়ে যাওয়ার পর খাঁ খাঁ করছে বাড়িটি। একটি পুত্রবধূ এলে পূর্ণ হতো শূন্যস্থান। জ্যেষ্ঠপুত্র হিসাবে তোমার কি কর্তব্য নয় বাবা মাকে খুশি করা? তাছাড়া তুমি শুভকর্মটি সম্পন্ন না করলে তোমার দুই সহোদর বিপিন এবং সতীশের পথ যে খুলছে না। হয়তো তাদের অপেক্ষাতেও দিন গুনছে দুটি ফুটফুটে চতুর্দশী। তুমি পরোক্ষভাবে তাদেরও অভিশাপ কুড়াচ্ছ নাকি? হতাশ ভঙ্গিতে হাত দুটি আরাম কেদারার দুপাশে ঝুলিয়ে সৌরিন বলল, ওহো বন্ধু, কোথা থেকে কোথায় চলে গেলে? তুমি আবার সেই বিয়ে, বাচ্চা, সংসার নামের পপুলার ঘানিতে আমাকে ঠুলি পড়া বলদের মতো জুড়ে দিতে চাইছো? সবাই যা করছে আমাকেও তা করতে হবে, এমন মাথার দিব্যি কে দিয়েছে? সেবন্তীর শূন্যস্থান পূরণ করার দায় আমাকেই নিতে হবে কেন? আমি তো মাকে বলেই দিয়েছি, বিপিন সতীশ যদি বিয়ে করতে চায় করুক, আমার তাতে সানন্দ সম্মতি রয়েছে, কিন্তু আমি বিয়ে করতে রাজি নই। তর্কবাগীশের ভঙ্গিতে হরনাথ বলল, নয় কেন? আমি খেয়াল করেছি পপুলার শব্দটিতে তোমার বরাবরের বিতৃষ্ণা। আরে বাবা, কালের কোষ্ঠী পাথরে উতরলে তবেই কোথাও প্রথা বা প্রতিষ্ঠান পপুলার হয়ে ওঠে। হাজার হাজার বছর ধরে উপকারিতা প্রমাণিত হয়েছে বলেই বিয়ে নামের প্রতিষ্ঠানটি এমন পপুলারটি। সংসার, সন্ততি, বংশরক্ষার বিষয়টি প্রাথমিকভাবে সরিয়ে রাখছি। মানুষ হয়ে জন্ম নিলে অন্য বস্ত্র বাসস্থানের বাইরে সেই শরীরের আরও একটি চাহিদা নিশ্চয়ই থাকবে। এখন সেই চাহিদা পূরণের তাগিদে বেশ্যাপাড়ার বাইরে ভদ্রঘরের কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে দেখো দেখি, জানতে পারলে চারদিকে নিন্দের ঝড় বয়ে যাবে। তাছাড়া তুমি নিজেও কি অমন অনৈতিক কাজে মনের সায় পাবে? গভীর শ্বাস ছেড়ে সৌরিন বলল, অর্থাৎ তুমি বলতে চাইছো যা জনপ্রিয় এবং সমাজে বহুল প্রচলিত, বিনা বাক্য ব্যয়ে সেটি শিরোধার্য করা উচিত? সতর্ক গলায় হরনাথ বলল, অবশ্যই, তবে মদ্যপান, আফিম সেবন এবং নিয়মিত বেশ্যালয়ে যাওয়া অভ্যেসকে আমি সেই তালিকার বাইরে রাখতে চাই। আমাদের সমাজে এই সবকটি কাজই অত্যন্ত জনপ্রিয়, কিন্তু প্রথম দুটিতে শরীর ছারখার হয়ে যায়, তৃতীয়টি সিফিলিস, গনোরিয়ার মতো ভয়ঙ্কর সব রোগকে আমন্ত্রণ জানায়। উপযুক্ত চিকিৎসা না হলে যা থেকে মৃত্যুও ঘটতে পারে। অত্যন্ত যুক্তিনিষ্ঠ বক্তব্য, তবে তোমার যুক্তিতে ফাঁক আছে।
আমি এখনই সেটি প্রমাণ করব। তালিকার কোনো সংযোজন করতে চাও? মনে রেখো, তোমার বক্তব্যের প্রতিপাদ্য ছিল যা জনপ্রিয় এবং সমাজে বহুল প্রচলিত, বিনা প্রশ্নে সেটি শিরোধার্য করা উচিত নয়। যদিও বিয়ে প্রসঙ্গে আমি ও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কথাটির ব্যাপকতা অনেক বেশি। আমি এখনই দেখিয়ে দেব জনপ্রিয় বিষয়মাত্রই গ্রহণীয় নয়, এমনকি সেই তত্ত্বের যিনি একনিষ্ঠ সমর্থক সেই বাবু হরনাথ চট্টোপাধ্যায়ের কাছেও নয়। খানিক ভেবে হরনাথ বলল, এই মুহূর্তে আর কিছু মাথায় আসছে না। যাই হোক, তোমার সঙ্গে যুক্তির খেলায় নামতে গেলে যথেষ্ট সতর্ক থাকতে হয়। আমার বক্তব্যের সঙ্গে আরেকটি কথা জুড়তে চাই, জনপ্রিয় কিন্তু ক্ষতিকারক নয় এমন সব কিছুরই আমাদের, মানে যারা সংসারে বাস করি, তাদের জীবনে মনোজগতে ঠাঁই হওয়া উচিত। বিজয়ীর হাসি ছড়িয়ে পড়ল সৌরিনের মুখে। আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, তুমি নিজের কথার ফাঁদে পড়ে গিয়েছো বন্ধু। আমি এখনই প্রমাণ করব জগৎ সংসারের মতো আমাদের ভাবনা চিন্তাও পরিবর্তনশীল। সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশের চোখে আজ যেটি গ্রহণীয় এবং আবশ্যক, একদিন সেটিই হয়তো অন্তঃসার শূন্য প্রমাণিত হবে। আমি অত্যন্ত অবাক হব না যদি অদূর কিংবা সুদূর ভবিষ্যতে সেই তালিকার বিবাহ নামের সবচেয়ে পপুলার প্রতিষ্ঠানটিও অন্তর্ভুক্ত হয়ে যায়। সরু চোখে সৌরিনকে দেখছিল হরনাথ। সন্দিগ্ধ গলায় বলল, বেশ তো, তোমার বক্তব্যের সপক্ষে প্রমাণ দাও। আরাম কেদারায় শরীর টান টান করে কড়িবর্গার দিকে চেয়ে সৌরিন বলল, তুমি তো দেশি বিলেতি সাহিত্যের একনিষ্ঠ পাঠক। এই মুহূর্তে বাংলাদেশের উত্তম ঔপন্যাসিকদের তালিকা আমাকে শোনাতে পারো? তালিকাটি কিন্তু পূর্ণাঙ্গ হওয়া চাই। কেন পারবো না? প্রথমেই বলবো রমেশচন্দ্র দত্তের কথা। তার মহারাষ্ট্র জীবন প্রভাত পড়া এক অনন্য অভিজ্ঞতা। বিজ্ঞান এবং দর্শন ভিত্তিক নন ফিকশনের বাইরে তেমন কিছু পছন্দ করো না তুমি, কিন্তু আমি হলপ করে বলছি, সম্পূর্ণ ঐতিহাসিক পটভূমিকায় লেখা ওই বইটি পড়লে তুমিও মুগ্ধ হবে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌ ভ্রমণ তোমাকে নাড়াচাড়া করতে দেখেছি, পড়ে খারাপ লাগেনি আশা করি। ওরা ছাড়াও আছেন প্রতাপচন্দ্র ঘোষ। ওর বঙ্গাধিপ পরাজয় উপন্যাসটি ইতিমধ্যেই বাংলার সর্ববৃহৎ উপন্যাসের স্বীকৃতি পেয়ে গিয়েছে। তাছাড়া দামোদর মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যোগেন্দ্রচন্দ্র বসুর লেখার হাত চমৎকার। কিছুদিন আগে ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথের লেখা বউ ঠাকুরনীর হাট উপন্যাসটি পড়লাম। সে ছোকরার বয়স কম হলেও ভাষার ওপর দখল চমৎকার। মেয়েদের মধ্যে স্বর্ণকুমারী দেবীও সুন্দর লিখছেন। তিনিও ঠাকুরবাড়ির মেয়ে। একটানা বলে একটু থেমে উপসংহার টানল হরনাথ। বঙ্কিমচন্দ্রের নাম ইচ্ছে করেই বলিনি। তিনি বসে আছেন বাংলা সাহিত্যের রাজ সিংহাসনে, বাকিরা সকলেই তার সভাসদ। সৌরিন হাসি মুখে বলল, তোমার তালিকায় একটি নাম বিস্ময়করভাবে অনুপস্থিত। তথ্যের খাতিরে একবার তার নামটি ছুঁয়ে গেলেও পারতে। বুড়ো কুচকে হরনাথ জিজ্ঞেস করল, কার কথা বলছো? সাহিত্য এমন একটি ক্ষেত্র যেখানে জনপ্রিয়তা অর্জনের একমাত্র চাবিকাঠি উৎকর্ষ। আমার ভিতরে প্রতিভার ছিটেফোঁটা নেই, অথচ পাতার পর পাতা লিখে পাঠকদের নয়নের মণি হয়ে উঠলাম, এমনটি এই জগতে অসম্ভব। আমি যাদের নাম করলাম বঙ্কিমের সমতুল্য না হলেও তারা সকলেই কম বেশি প্রতিভাবান। কৌতুকের গলায় সৌরিন বলল, আমি এমন একজনের কথা বলছি তোমরা যাকে সাহিত্যের সম্রাট বলো, সেই বঙ্কিমচন্দ্রের চেয়ে বহু যোজন এগিয়ে। এই বিক্রির নিরিখেও বাংলার কোনো লেখক তার ধারে কাছে আসতে পারে না। যতদূর জানি প্রকাশের পর খুব অল্প দিনেই তার প্রথম উপন্যাস স্বর্ণলতায় একাধিক সংস্করণ নিঃশেষিত। বর্তমানে পরবর্তী সংস্করণের মুদ্রণ চলছে। শুধু তাই নয়, স্বর্ণলতার নাট্যরূপ সরলা বাংলার রঙ্গমঞ্চে অভাবনীয় সাফল্য ফেলেছে। শত শত রজনী অভিনয়ের পরেও অটুট সেই নাটকের জনপ্রিয়তা। গ্রামগঞ্জের মানুষেরাও কথায় কথায় সেই নাটকের চরিত্রের সংলাপ আওড়ায়। স্বর্ণলতার লেখকের নাম তুমি শোনোনি? একথা আমি কিছুতেই বিশ্বাস করব না। তবে তুমি নও, আমাকে সবচেয়ে অবাক করেছে অন্য একটি বিষয়। বঙ্গদর্শনে
নামী অনামী অনেক লেখকের সৃষ্টি নিয়ে আলোচনা করলেও শ্রদ্ধেয় বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ পর্যন্ত স্বর্ণলতার স্রষ্টাকে নিয়ে একটি শব্দ ব্যয় করেননি। তিনি কি মনে মনে সেই লেখকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত? কখনো মুখোমুখি হলে এবং যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারলে এই প্রশ্ন আমি সাহিত্য সম্রাটের সামনে রাখব। শুকনো মুখে কিছুক্ষণ বসে থেকে হরনাথ বলল, আমি সচেতনভাবেই তারকনাথ গঙ্গোপাধ্যায়ের নামটি এড়িয়ে গিয়েছি। হ্যাঁ, একথা সত্য যে তার লেখা স্বর্ণলতা বইটি অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে। এমনকি স্বয়ং বঙ্কিমচন্দ্র এই মুহূর্তে তার ছটায় ম্লান, কিন্তু সাহিত্য প্রতিভার বিচারে বঙ্কিমচন্দ্রই এগিয়ে থাকবেন। তারকনাথের স্বর্ণলতা তবু খানিক পড়া যায়, কিন্তু অন্য একটি বই ললিত সৌদামিনী অতি নিকৃষ্ট। আমি তো কয়েক পাতা পড়েই সরিয়ে রেখেছি। কপালকুণ্ডলা, বিষবৃক্ষ কিংবা রাজসিংহর তুলনায় স্বর্ণলতা বা ললিত সৌদামিনী উপন্যাস হিসাবে কিছুই নয়। তুমি নিশ্চিত যেন এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয়তম উপন্যাসিক হলেও কালের গহ্বরে হারিয়ে যাবেন তারকনাথ। আজ থেকে 100 বছর পরেও ঘরে ঘরে আদৃত হবেন বঙ্কিমচন্দ্র, কিন্তু তারকনাথকে খুঁজতে হবে সাহিত্যের ইতিহাসের পাতায়। লঘু গলায় সৌরিন বলল, অর্থাৎ যাহা পপুলার তাহাই নির্দ্বিধায় গ্রহণ করা কাম্য নহে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ইহাই তো তুমি বলিতে চাহিয়াছ বন্ধু।